গুড আফটারনুন। আজকে 23শে সেপ্টেম্বর 2025। আমরা এখন দিল্লিতে আবার সপরিবারে বেরিয়ে পড়েছি। এবারের গন্তব্য জিম করবেট আর নৈনিতাল। আমরা 22 তারিখ মানে গতকাল ভোরবেলা হায়দ্রাবাদ থেকে তেলেঙ্গানা এক্সপ্রেস ধরে আজ সকালবেলা 7:30টার সময় আমরা দিল্লি পৌঁছই। ট্রেন অন টাইম ছিল। 7:30টায় নেমে আমরা একটা হোটেলে একটু চেক ইন করি ফ্রেশ হওয়ার জন্য। ঘন্টা 2-3 ছিলাম ওখানে, কারণ আমার একটু কাজ আছে দিল্লিতে। ওই কাজটা সারলাম। সারার পরে এখন ঘড়িতে 1:30টা বাজে। আমরা এখন রওনা দিয়েছি জিম করবেটের জন্য। এবারে পুজোয় বাড়ি গেলাম না, কারণ গত ডিসেম্বর আমার কাকা চলে গেছেন, ওই জন্য এবছর বাড়িতে পুজো হচ্ছে না। আমার বাড়ির পুজোর ভিডিও আমার চ্যানেলে রয়েছে অলরেডি, লাস্ট ইয়ার যেটা ছিল। তা এবার যেহেতু পুজো হচ্ছে না, মেয়েদের স্কুল ছুটি, ভাবলাম তাহলে ওই রথ দেখা গলা বেচা, দিল্লিতে কাজও রয়েছে, কাজটা শেষ করে একটু ঘুরে নি। তা সেই জন্য এখন বেরিয়ে পড়েছি। এখান থেকে জিম করবেট দিল্লি থেকে আমাদের লাগবে ঘন্টা 5, 250 কিলোমিটার মতো রাস্তা। এখন ঘড়িতে 1:30টা বাজে। আমরা রাস্তায় একটু লাঞ্চ করব কোথাও দাঁড়িয়ে, করে আমরা ওই আশা করছি 6:30, 7টার মধ্যে আমরা জিম করবেট পৌঁছে যাব। আমার গাড়ি একটা বুকিং করা রয়েছে। আমি আগে একজনের সঙ্গে কথা বলে একটা গাড়ি বুকিং করে রেখেছিলাম। এই গাড়িটি আমাদের সঙ্গে থাকবে। আমরা সকালবেলা গাড়িটা আজকে মানে আমাদেরকে পিক আপ করে স্টেশন থেকে, ওই গাড়ি করেই আমি আমার কাজটা সারি। এখন আমরা ওই গাড়ি করেই যাচ্ছি জিম করবেট। ওখান থেকে নৈনিতালে পুরো সাইট সিন ওই উনিই করাবেন আমাদের, যিনি আছেন ড্রাইভার সাহেব, করে আবার আমাদেরকে স্টেশনে ড্রপ করবেন। এখান থেকে জিম করবেটে যে রিসর্টটা মানে ঘন্টা 5 লাগবে, আমার বুকিং অলরেডি করা আছে। আমি ওই অনলাইনে বুকিং করেছি, টাস্ক অ্যান্ড রো রিসর্ট বলে। ওখানে আমাদের দুরাত্রির বুকিং রয়েছে। আর কালকে আমাদের জিম করবেটে জঙ্গল সাফারি, ওটা করে আমরা পরশুদিন সকালবেলা নৈনিতালে চলে যাব। দিয়ে ওখানে 2-3 দিন থেকে জায়গাটা ঘুরে এক্সপ্লোর করে আমি ক্যাপচার করবো, করে আবার আমরা দিল্লি ফিরে আসবো। রিসেন্টলি যতগুলো ভিডিও করেছি আমার চ্যানেলে রয়েছে, সব ভিডিওগুলো সবকটাতেই গাড়ির সামনে ডান দিকে সিটে বসে, এবারে গাড়ির পিছনে সিটে বসে যাচ্ছি। বেশ ভালো লাগছে। আমার ছোট বড় মেয়ে সামনে বসে পড়েছেন, আমাদের ড্রাইভার সাহেব ওখানে রয়েছেন, ছোট মেয়ে ঘুমিয়েই পড়ছে। গরম আছে দিল্লিতে, বেশ গরম। গাড়ির মধ্যে অতটা বোঝা যাচ্ছে না, বাইরে যখন নেমেছিলাম বেশ গরম লাগছিল। আমরা লাঞ্চের জন্য দাঁড়ালাম এখানে শিব ধাবা, হাই রোডের ধারে। দেখে তো ভালো লাগছে, ভেতরে গিয়ে দেখি। শাহি পনির আর বাটার নান, ভেজ কোফতা। আমরা খাওয়া দাওয়ার পরে আবার যাত্রা শুরু করলাম। এখান থেকে জিম করবেট ঘন্টা 3 লাগবে। খাওয়া দাওয়া ঠিকঠাক ছিল, ওই একই রকম যেমন আগের বার যখন সিমলা মানালি গেছিলাম, ওই যেরকম ক্যাটেগরি হোটেল ছিল এটাও তাই। দামটা একটু বেশির দিকে, কিন্তু খাওয়া দাওয়ার স্বাদ ভালো। আজকে আমাদের গাড়ির ড্রাইভার সাহেব সন্ধুজি, উনি আমাদের পুরো ঘোরাবেন জিম করবেট নৈনিতাল। ঘড়িতে বিকেল 5:15। আমরা একটা চা ব্রেকে দাঁড়ালাম। এখন এক কাপ করে চা খাবো, চা খেয়ে আবার শুরু করবো। এখান থেকে আরো ঘন্টা 2 লাগবে আমাদের জিম করবেট যেতে। কি আছে? 3টে বাচ্চা আছে। ছোটা আছে। কটা? ছোটা বেবি। 6টা বেবি? 3টে বেবি রে। এই দেখ ওখানে একটা ছোট্ট বড়, তো ওই পাশে একটা, তারপর ওই ভালো করে দেখ। একটা দুটো আর ওইগুলো বড় বাচ্চা। আর ছোটটা বাচ্চাগুলো বলছি। 3টে। আমরা এখন অফিসিয়ালি জঙ্গলে প্রবেশ করলাম।
ঘড়িতে রাত্রি 8টা। আমরা পৌঁছলাম আমাদের রিসর্ট টাস্ক্যান রোড। গাড়িটা এখানে লাগিয়ে দিয়েছি, মাল নামাচ্ছে। আর এই হচ্ছে রিসেপশন, এই হচ্ছে রাতের অন্ধকারে রিসর্ট। চেক ইন কমপ্লিট। এখন আমরা আমাদের কটেজের দিকে যাচ্ছি। আমাদের অ্যালট হয়েছে কটেজ নাম্বার 201। এখানে একটা বসার জায়গা, এর একটা ডাবল বেড খাট, একটা এক্সট্রা ম্যাট্রেস আমার জন্য, এসি আছে, পাখা আছে। এটা একটা ছোট চেঞ্জিং রুম টাইপের, একটা আয়না, এই ওয়াশরুম। এখানেও আমরা একা, আর কোনো গেস্ট নেই। আগের মাসে যখন বিদার গেছিলাম সেখানেও শুধু এন্টায়ার রিসর্টে আমরা দুজন ছিলাম, আমি আর পলদা। আর এখানে আজকে এই রিসর্টে শুধু আমরা 4 জন, আর কেউ নেই। এবার আসি রিসর্টের ব্যাপারে। রিসর্টে এখানে আশেপাশে কোনো রেস্টুরেন্ট বা কোনো ব্রেকফাস্টের অপশন নেই, কারণ এটা একদম জঙ্গলের ইন্টেরিয়ারে। সামনে একটা ওই ফরেস্ট অফিস টাইপের রয়েছে, ওখানে 2-4টে ঘরবাড়ি রয়েছে। তাছাড়া একদম জঙ্গলের ভেতরে এই রিসর্টটা। আর এই রিসর্টে থাকা খাওয়া সমস্ত কিছু ইনক্লুড। আমাদের যেটা পড়েছে সেটা হচ্ছে 12,000 টাকা এন্টায়ার ফ্যামিলি, মানে আমরা 3.5 জন, ছোটটা হাফ, 3.5 জন। লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট ইনক্লুডেড, 2 রাত্রির জন্য, মানে 2 দিন, 6,000 টাকা করে পার ডে অ্যাপ্রক্সিমেটলি পড়েছে। এবার যেহেতু আমরা আজকে রিসর্টে মানে শুধুই আমরা রয়েছি, আর কেউ নেই, এনারা বললেন যে আমরা কি খাবো সেটা আমাদেরকে রুমে পাঠিয়ে দেবেন, আমাদেরকে অপশন দেবেন, এই এই খাবার রয়েছে, ভেজ নন ভেজ সব রকম অপশনস রয়েছে, আমরা যেটা খেতে চাইবো ওনারা সেটা বানিয়ে আমাদেরকে রুমে পাঠিয়ে দেবেন রাত্রিবেলা। বাইরে বেরোচ্ছি না, চারিদিকটা গা ছমছম করছে, একদম কোনো লোকজন নেই, শুধু রিসর্টের কিছু লোক রয়েছেন। যদিও এনারা বললেন যে ভেতরটা সেফ, কারণ বাইরে পুরো ওই ইলেকট্রিক ফেন্সিং করা রয়েছে জন্তু জানোয়ারের জন্য, যাতে ওয়াইল্ড লাইফ মানে ওয়াইল্ড অ্যানিমাল ভেতরে চলে আসতে না পারেন। ইলেকট্রিক ফেন্সিং রয়েছে, এই জন্য ভেতরটা সেফ। তবুও বাচ্চারা রয়েছে, আমি রিস্ক নিচ্ছি না, দিনের আলো ছাড়া আমি এখান থেকে বেরোচ্ছি না। পুরো জায়গাটা অন্ধকার, চারিদিকে ঝিঝি পোকার ডাক, গা একদম ছমছম করছে, কিন্তু একটা পুরো অন্যরকম ফিলিংস একটা এই জায়গাটায়। চা এসে গেছে, ডিনার এসে গেছে রুমে, রুটি, এটা রুটি, আর এটা ভাত, বাহ, গোলাপ জামুন, এটা একটা মিক্স ভেজ, আচ্ছা, এটা ডাল, What is this? এটা চিকেন, Chicken. This is আর chicken. What is this for the dog? এটা পনির ভুজি Oh. আর স্যালাড। এবার ডিনারটা করে ফেলি সবাই মিলে, ডিনার করে একটা সুন্দর ঘুম দেবো। 2 দিনের ক্লান্তি, ট্রেন জার্নি, তারপর গাড়িতে জার্নি, কাল সকালবেলা উঠে আবার দেখা হবে। গুড নাইট, গুড মর্নিং। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এখন ব্রেকফাস্ট করতে যাচ্ছি। ঘড়িতে বাজে 8টা। এই হচ্ছে জায়গাটা, এই আমাদের কটেজটা, এখানে একটা লন মতো রয়েছে, এই রাস্তা, এই হচ্ছে ডাইনিং হলটা। রাত্রিবেলা এসেছিলাম যখন, কোন রাস্তা দিয়ে এসেছিলাম ভুলে গেছি। ওই হচ্ছে জঙ্গল, ফাঁকা জায়গা,
সুন্দর সাজিয়ে রেখেছে। হরেক রকমের জবা গাছ রয়েছে এখানে, বিভিন্ন কালার, বিভিন্ন জাতের প্রচুর জবা গাছ। আচ্ছা, ওইটা হচ্ছে রিসেপশনটা, ওইখান দিয়ে এসেছিলাম গতকাল। ওইখান দিয়ে এসে ওইটা কটেজটা, আমাদের একটা ডিলাক্স কটেজ, আর ওইদিকে মনে হয় স্ট্যান্ডার্ড কটেজ গুলো রয়েছে। দু রকমের কটেজ আছে এখানে। আর এই ডাইনিংটা, এখানে কিছু সিটিং এর অ্যারেঞ্জমেন্ট রয়েছে, এদিকে কিছুটা রয়েছে, আর মধ্যখানে কিচেন। ওই হচ্ছে সোজা রাস্তা দিয়ে আমরা এসেছিলাম গতকাল রাতে। এটা হচ্ছে মেন রোডটা রিসর্টে আসার। এইখানে ঢুকে নানাতে রিসেপশনটা, রিসেপশন দিয়ে বাঁ দিকে আর কিছু নেই, প্রপার্টিটা এখানেই শেষ। এখানে রিসেপশন ক্রস করে এবার সোজা এগিয়ে গিয়ে ডান দিকে ডাইনিংটা, আর বাঁ দিকে পরপর কটেজগুলো। এখানে আমি যা শুনেছি দু রকমের কটেজ রয়েছে, স্ট্যান্ডার্ড আর ডিলাক্স। এবার কটেজের মান অনুযায়ী দাম এদিক ওদিক হয়। অনলাইনে এদের বিভিন্ন অপশনস রয়েছে, বিভিন্ন ওই ওয়েবসাইটগুলো যেগুলো রয়েছে সেখানে বুকিং এর অপশন রয়েছে। 2 থেকে 2,500 টাকা করে অনলাইনে দেখাচ্ছে। কিন্তু যখনই ওখানে আমি সদস্য সংখ্যা অ্যাড করব, মানে আমরা যেহেতু 3 জন আর একটা বাচ্চা আছে, আর তার সঙ্গে ডিনার, লাঞ্চ, ব্রেকফাস্ট, তখন ওই 2-2,500 টাকার যে রুমটা রয়েছে ওটা বেড়ে ওই 5.5, 6, 6.5, 7 যেরকম টাইমে যেরকম অপশনস থাকবে, যেরকম অফার দেবে সেই অনুযায়ী দামটা ওঠানামা করবে। অনেকে আছেন যারা খাবারটা ইনক্লুড করেন না, কিন্তু এখানে যে রেস্টুরেন্ট রয়েছে ওই আলাকাটা হিসেবে যার যার পছন্দের মতো মেনু দেখে অর্ডার করে দেন। তাদের জন্য রুম ভাড়াটা কমে যাবে, যেহেতু খাবারটা ইনক্লুডেড নেই, কিন্তু খাবারের যেটা খরচা আলাদা করে সেটা অ্যাড হয়ে যাবে। এবার 2 রকমই অপশন রয়েছে, যেটা ইচ্ছে চুজ করা যেতে পারে। ব্রেকফাস্টে প্রথমেই ফল দিয়ে গেছে, তরমুজ আর পেঁপে। ভালো বাবা, মিষ্টি ওয়াটারমেলন খাও, কেন খাবে না মাম্মা? মিষ্টি ব্রেকফাস্টে চিড়ে, सांबर, फ्राइड इडली। ये क्या है? ये प्लेन कर्ड है। प्लेन कर्ड है। ईस्टर पराठा आएगा इसके साथ। ये ब्रेड पकौड़े। इडली के साथ पकौड़े, चटनी, टोमेटो टोमेटो केचप, ये अचार है। এখানে রান্না বান্না ভালো। গতকাল রাতে আমরা ডিনার করলাম, প্রত্যেকটা আইটেম খুব সুন্দর বানিয়েছেন। আমাদেরকেই ওনারা জিজ্ঞেস করলেন, মানে যেহেতু টোটাল রিসোর্টে কেউ নেই, শুধু আমরাই রয়েছি, আমাদেরকে ওনারা জিজ্ঞেস করলেন যে আমরা কি খাবো। ওনারা অপশনস দিলেন কিছু, আমরা তার মধ্যে বেছে নিলাম। তার রাতে যেগুলো খাবার নিয়েছিলাম, যেটা আমি দেখালাম, পনিরটা, তারপর চিকেনটা আর মিক্সড ভেজটা খুব ভালো বানিয়েছিল। আর এখন ব্রেকফাস্ট করছি, রান্না বান্না খুব ভালো ব্রেকফাস্ট হলো, পেট একবারে টইটুম্বুর। এবারে আমরা যাচ্ছি পুলের দিকে। সুন্দর জায়গাটা, এবারে সবুজে সবুজ। এই আমাদের কটেজটা, এর পাশ দিয়ে এইখানে পরপর 18টা কটেজ আছে এনারা বললেন। আমি জিজ্ঞেস করলাম যে কটা কটেজ আছে এখানে। 18টা। এই ডান দিকের হচ্ছে এটা ডিলাক্স, এটা আমাদের রুমটা। এই 7টা সিমেন্টের, আর এইগুলো মনে হয় স্ট্যান্ডার্ড। এর ছাদগুলো হচ্ছে টিনের। সমস্ত কটেজ একই ধাঁচের, স্ট্যান্ডার্ড গুলো একটু ছোট আর ডিলাক্সটা একটু বড়। এই সামনে সুইমিং পুল, খুব বেশি বড় নয় কিন্তু কাজ হয়ে যাবে।
আমরা 4 জনে নামবো। ও বাবা, এত সুইমিং শিপে গেছে। বেশ গরম এখানে, এখন সবাই পুল এনজয় করছে। এবার একটু সাফারি সম্বন্ধে বলি। এখানে সাফারি 2টো স্লট হয়, একটা মর্নিং, একটা আফটারনুন। মর্নিং এর স্লট ওই 6টা থেকে 9টা, 9:30 মনে হয়। আর আফটারনুন স্লট যেটা হচ্ছে সেটা ওই 2:30 থেকে 5:30, 6টা পর্যন্ত। এবার সাফারির জন্য ভেহিকেল একটা হচ্ছে জিপ, আর একটা কি নাম বললো গাড়িটার, খেয়াল করতে পারছি না। ওটা বড় ওই বাস টাইপের, যেখানে অনেকে একসঙ্গে যান। এবার আমরা একটা জিপসি বুক করি, 4 জন টোটাল জিপসিটা আমাদের বুকিং হয়ে আছে। এবার বুক করার অপশন হচ্ছে অনলাইন। এবার অনলাইনে আমি যখন সার্চ করি, আমি অনেক কটা জিম করবেটের ওয়েবসাইট পাই। এবার আমি কনফিউজ হয়ে গেছিলাম যে কোনটা অরিজিনাল, কোনটা ফেক বা কোনটা প্রাইভেট। তা আমি gymcorbett.in যেটা, সেখান থেকে আমি বুকিংটা করি। আমার খরচা পড়ে 8,240 টাকা, 4 জনের পারমিট সব নিয়ে। হ্যাঁ, 900 টাকা গাইড চার্জ, যেটা গেটে দিতে হবে, ওটা এক্সট্রা অ্যাডেড, মানে 8,240 প্লাস 900 টাকা গাইড চার্জ। এবার আমি বুকিং করার পরে আমার কাছে কনফার্মেশন কোডও আসে ইমেলে, সমস্ত ডিটেলটা চলে আসে, ড্রাইভারের ডিটেলস, তারপরে টাইমিং। আমি আফটারনুন টাইমিং বুক করি, আফটারনুন সাফারিটা, কারণ গতকাল রাত্রিবেলায় এসছি। এবার এত সকালবেলা 6টার সময় ওখানে গিয়ে ওই সাফারি গেটে চেক ইন করাটা একটু চাপের, কারণ 2 দিন জার্নি করে এসছি। সেই জন্য আমি আগেই জানতাম, ওই জন্য প্ল্যান করেছিলাম আফটারনুন সাফারি, মানে আজ দুপুরবেলা। এবার আমি বুকিং করার পরে আমাকে একজন পরে আমার এক পরিচিত বলে যে আমি বুকিং যেটা করেছি ওটা হয়তো ফেক নইলে প্রাইভেট, কারণ অরিজিনাল যে গভর্নমেন্ট ওয়েবসাইট হচ্ছে সেটা হচ্ছে gymcorbett.gov, যেটা আমি জানতাম না বা আমি বুঝতে পারিনি যখন বুকিংটা করেছি। তা আমি তো ভাবলাম গেল আমার 8,000 টাকা। যাই হোক, তা গতকাল আমার কাছে আবার একটা কনফার্মেশন কল আসেন এই যেখানে বুক করেছি সেখান থেকে, যে আমরা এসছি কিনা, আমরা আজকে করছি কিনা। তাতে বুঝলাম পয়সাটা যায়নি, একটু এক্সট্রা লেগেছে, কারণ জিওভি যে ওয়েবসাইটটা, গভর্নমেন্টের যে ওয়েবসাইটটা, সেখানে সাফারি চার্জ হচ্ছে ওই 7,000 চেঞ্জ, যেখানে আমার লেগেছে 8,000 চেঞ্জ। কিন্তু ওই গাইড চার্জ যেটা 900 টাকা, সেটা আমি গভর্নমেন্ট ওয়েবসাইট থেকে কাটলেও আমাকে ওই গেটের কাছে 900 টাকা দিতে হবে। প্রাইভেট থেকে করেছি, ওখানেও 900 টাকা দিতে হবে, ওটা কোনো ডিফারেন্স নেই, ওটা গাইড চার্জ সেপারেট। আর আমার জিপসি বুক করা। এবার আর একটা সুবিধা যেটা, সেটা হচ্ছে এই যে প্রাইভেট আমি যেটা বুক করেছি, সেটা সুবিধা হচ্ছে, পরে জানলাম, সেটা সুবিধা হচ্ছে যে আমাকে রিসর্ট থেকেই ডাইরেক্ট পিক করে নেবে ওই জিপসি এসে। গভর্নমেন্টে সেই সুবিধাটা আছে কি না আমার জানা নেই, থাকতে পারে, আমার জানা নেই, কিন্তু প্রাইভেটে সেই সুবিধাটা আছে। আমি যদি রিসর্টের নামটা বলে দিই, আর রিসর্টটা যদি কাছাকাছি থাকে রেঞ্জের মধ্যে, মানে যে সাফারি গেট, আমাদের মনে হয় ঢেলা গেট দিয়ে ঢোকাবে। বিভিন্ন রকম গেট আছে সাফারিতে, বাই দ্য ওয়ে অনেকগুলো গেট আছে। আমরা যেহেতু ঢেলাতে রয়েছি, এখন আমরা যেখানে আছি ওটা ঢেলা, এবার ওই ঢেলা গেট দিয়ে আমাদের এন্ট্রি করাবে। তো যাই হোক, আমরা 1টার সময় লাঞ্চে যাব। লাঞ্চ সারার পরে ওই 2টো, 2:15 নাগাদ জিপসিটা আসবে, আমাদেরকে পিক করে সাফারিতে নিয়ে যাবে। ওয়েদার বেশ গরম, আর জল খুব সুন্দর, ঠান্ডা ঠান্ডা জল, খুব সুন্দর লাগছে এখানে। ঘড়িতে 1:15 আমরা চললাম ডাইনিং হলে লাঞ্চ করতে। লাঞ্চ করে 2:15 নাগাদ ওই জিপসি আসবে আমাদের পিক আপ করতে সাফারির জন্য, আমরা যাব। লাঞ্চ এসে গেছে টেবিলে, লোক সংখ্যা কম তাই টেবিলেই সার্ভ করে দিয়েছে। এটা চিকেন মশলা, এটা পনির, এটা একটা ডাল টাইপের, এখানে ডাল দিয়েছে, ডাল মাখানি, আর এটা ভাত, এটা একটা স্যালাড আর রুটি। এই হচ্ছে আমাদের লাঞ্চ। আচ্ছা, রায়তা আছে একটা। ঘড়িতে সময় 2:15, আমাদের সাফারি জিপ এসে গেছে। রিসেপশন থেকে কল করেছিলেন, আমরা এখন সেখানেই যাচ্ছি। দেখা যাক কপালে বাঘের দেখা রয়েছে কিনা, নাকি না শুধুই ফাঁকা জঙ্গল দেখে চলে আসবো আমরা। এই যে সাফারি জিপ এসে গেছে। আর যেটা বলছিলাম, ওই corbett.gov এই লোগোটা থাকবে ওয়েবসাইটে, ওইটা হচ্ছে গভর্নমেন্ট ওয়েবসাইট।
গাড়িতে সবাই উঠে পড়েছে। আমাদের আজকে ড্রাইভার সাহেব, আপনার নাম? मोहम्मद तालिब। মোহাম্মদ তালু। উনি আজকে নিয়ে যাবেন। আমরা শুরু করলাম আমাদের জার্নি। এই ঢেলা গেটে পৌঁছলাম আমরা। এটা হচ্ছে সাফারির এন্ট্রি গেট। এখানে মনে হয় এখন আমাদের আইডি চেক হবে, পারমিট চেক হবে। দুপুর 2:30টায় গেট খুললো, পরপর গাড়িগুলো দাঁড়িয়ে ছিলেন। এবার সব একসঙ্গে এক এক করে ঢুকবে। এই একটা গাড়ি, আমাদের একটা গাড়ি, আর এই পিছনে আর একটা গাড়ি, 3টে গাড়ি একসঙ্গে ঢুকলো। हाँ, मेरा नाम जीवन चंद पाठक है। तो मैं थोड़ा सा बता दूं आपको पार्क के बारे में। देखिए, अभी हम लोग जा रहे हैं ढेला जोन। अब इसमें देखिए, इसका जो कॉर्बेट पार्क जो यहाँ पे स्टेब्लिश हुआ 1936 में स्टेब्लिश हुआ। और इसका जो टोटल एरिया है पार्क का करीब 1288 स्क्वायर किलोमीटर का इसका एरिया है। इसमें जो नंबर ऑफ टाइगर है 260 टाइगर इसमें काउंटेड। अब ढेला जोन में जो एनिमल पॉसिबिलिटी है, जैसे कैट फैमिली में आपका टाइगर हो गया, लेपर्ड हो गया, जंगल कैट वगैरह है, 3-4 तरह के डियर हैं। सबसे बड़ा सांबर होता है यहाँ पे। सेकंड नंबर पे स्पॉटेड डियर, थर्ड नंबर है बार्किंग डियर। बाकी अदर एनिमल में जैसे वाइल्ड बोर, पीकॉक, जंगल फाउल, एलिफेंट, ये सब जानवर यहाँ पे। तो देखिए, दे कुड बी ट्राई एंड डिपेंडेड योर लक। बाकी चांस की बात है, कहाँ पे क्या दिखेगा वहाँ पे हम स्टॉप कर लेंगे। कई बार ऐसा होता है जंगल में हम मूवमेंट करते हैं तो डियर, मंकी, टाइगर को देख के अलार्म कॉल करते हैं, तो उससे पता लग जाता है कि आसपास टाइगर मूव कर रहा है। तो देख लेंगे वहाँ पे चल के, थोड़ा वेट करेंगे, या जैसा मूवमेंट होगा, जैसी कंडीशन वहाँ जंगल की होगी, तो उसी समय पे वहाँ पे डिसीजन लेंगे क्या करना है। ठीक है, ओके। थोड़ा सा आप लोग भी देखते रहिए, कहीं पे अगर आपको लगता है तो बता दीजिएगा, हम रोक लेंगे। अपने मोबाइल और पर्स का ध्यान रखना है, कभी गिर जाता है तो नेटवर्क वगैरह यहाँ नहीं आता है। ठीक है, तो थोड़ा सा वॉच करते रहिए, जहाँ पे लगेगा हमें वहाँ पे रोक लेंगे। आपको लगता है बता दीजिएगा, हम रोकें। ठीक है सर? डेफिनेटली, थैंक यू सर। आजकल जो पानी बरसता है तो जंगल के हर हिस्से में पानी अवेलेबल हो जाता है। हाँ, लेकिन गर्मी में क्या होता है, गर्मी में जो मैनमेड वाटर होल बनाए होते हैं, तो दे विल बी द प्रोवाइड फॉर वाटर फॉर टैंकर। फॉरेस्ट डिपार्टमेंट टैंकर से प्रोवाइड करता है उसको, क्योंकि Okay. जंगल का हर हिस्सा सूख जाता है। तो जैसे एलिफेंट है या टाइगर है, उसको नीड होती है पानी की, तो उसके पर्टिकुलर जगह पे आने की चांसेस बढ़ जाते हैं। लेकिन आजकल क्या है कि पानी हर जगह अवेलेबल हो जाता है। तो जैसे पानी अगर 2 किलोमीटर पहले मिल गया उसे, तो वो वहाँ पानी पीने जाएगा, वहीं मिल जाएगा उसे, वो यहाँ क्यों आएगा। राइट। गर्मी में 40 डिग्री टेम्परेचर है, तो वहाँ पे दिक्कत उसे हो रही है, तो उसका गला सूखेगा, तो पर्टिकुलर एरिया में पानी पीने आएगा। तो देखिए, तो लेकिन मूवमेंट करता रहता है। टाइगर का एक एरिया होता है, उस एरिया में वो अंदर बाहर मूव करता रहता है। एक वन टाइगर टेरिटरी द 10 स्क्वायर किलोमीटर ओके। विद इंडिकेशन मार्क ऑन द ट्री कि ये मेरा इलाका है। अगर कोई दूसरा टाइगर उसके एरिया में आता है, दे विल बी फाइट बैक। अच्छा, तो देखते हैं, एक एरिया में 1-2 फीमेल रहती है, अगर कोई दूसरा टाइगर उसके एरिया में आता है, दे विल बी फाइट। तो उसमें क्या होता है, एरिया का मतलब ये है कि इस इलाके में जो भी शिकार करूंगा मैं ही करूंगा, कोई दूसरा टाइगर उसके एरिया में शिकार नहीं कर सकता। गलती से अगर कोई लेपर्ड आ जाता है या कोई और जानवर उसके एरिया में आ जाता है, तो वो उसको भी मार देता है। लेपर्ड को ही मार देता है, और जानवर भी आएगा तो उसको ही मारेगा, और कोई दूसरा टाइगर आएगा तो उसे फाइट करनी पड़ती है। तो जो जीतेगा उसका वो एरिया रहेगा। अच्छा। तो अभी शुरू हो गया है सर, यहाँ से ना, यहाँ से कुछ भी दिख सकता है। कितना सेफ है यहाँ पे? सेफ मतलब टाइगर से? हाँ, देखिए, सेफ तो सर है ही, लेकिन यहाँ पे सेफ ऐसे नहीं कह सकते। गाड़ी से नीचे उतरना कहीं पहला होनी है। हाँ, गाड़ी से कोई नहीं गाड़ी नीचे का जाएगा। क्या है, जब तक आप गाड़ी के अंदर हैं, हाँ, तब तक आप सेफ हैं। अदरवाइज यू गेट डाउन द जीप, अगर गाड़ी से नीचे उतरते हैं तो कहीं भी कुछ भी हो सकता है। अच्छा। क्योंकि ऐसा ना, जंगल में टाइगर ऐसे कुछ नहीं करता। टाइगर अगर आ भी गया सामने तो गाड़ी के में आपको कुछ नहीं करेगा उतना। अगर बहुत ज्यादा नजदीक उसे डिस्टर्ब करेंगे या बहुत ज्यादा इरिटेट करेंगे तो वो अटैक कर सकता है। लेकिन अगर थोड़ा दिख गया तो हम थोड़ा बैक भी अगर खड़े हैं तो कुछ नहीं करेंगे। ओके। अगर आप नीचे उतर के सोचें कि मैं पैदल वॉक कर रहा हूँ या टहला हूँ, ऐसा नहीं, तो उसमें यह टाइगर कभी भी किसी भी क्षण अटैक कर सकता है। अच्छा, नीचे ऐसा उतरने का तो चांसेस ही नहीं है। ऐसा है कि जैसे गाड़ी में बैठ के ऐसा लगता है ना कि हमें, मतलब उससे ये लगता है कि कुछ बड़ी चीज है। अच्छा। गाड़ी एक बड़ी चीज है ना, मतलब
और अगर हम नीचे उतरते हैं तो वो दिक्कत वाला है। इसी बड़ी चीज तो कभी भी अटैक एकदम नहीं करेगा ना। हम सिंगल जा रहे हैं, अब हमें पता ही नहीं है यहाँ पे टाइगर बैठा हुआ है नहीं बैठा हुआ। अगर हम ऐसे नॉर्मली चल रहे हैं, हमें क्या पता कि यहाँ पे टाइगर बैठा है नहीं बैठा। गाड़ी से तो आपको महसूस हो जाएगा कि टाइगर आसपास है, तो वो निकलेगा या इधर उधर जाएगा, तो एकदम गाड़ी पे अटैक करेगा। अभी तो आगे पीछे हो सकती है गाड़ी, एकदम वगैरह तो नहीं करता एकदम। और दूसरी चीज, यहाँ पे मैनीटर नहीं है, आदमखोर टाइगर नहीं है। आदमखोर टाइगर ही गाड़ी पे अटैक ज्यादा करता है। अच्छा, यहाँ पे आदमखोर नहीं है। आदमखोर का मतलब ये है सर, उसके मुंह में ब्लड लग जाता है ना, इंसानी ब्लड। हाँ, तो वो एक इंसान को मारेगा, फिर दूसरे को मारेगा, तो उसको फिर वो देखेगा विलेज के आसपास उसे कैटल वगैरह डॉग वगैरह मिल जाते हैं, कैटल वगैरह डॉग वगैरह मिल जाते हैं ना उधर। हाँ। और या इंसान भी गांव के आसपास मिल जाते हैं, तो वहाँ पे क्या होता है कि वो उस तरफ की आबादी में ज्यादा जाएगा। उसे ये मतलब नहीं है कि ये इंसान का मांस है, उसे ये मतलब नहीं है कि ये इंसान है या ये कहते हैं डॉग है या कुछ भी है। उसे XYZ मैनीटर है तो कुछ भी किसी को भी मार सकता है। तो अगर वो ह्यूमन बींग्स का शिकार करता है बार बार, तो हमारे ब्लड में जो होता है नमक होता है। हाँ। नमक से वो मतलब थोड़ा टेस्ट बदल जाता है। আমরা জঙ্গলের মধ্যিখানে এসে দাঁড়ালাম, এখনো বাঘের দেখা নেই, শুধু কিছু হরিণের দেখা পেয়েছি। এখানটা চুপচাপ শান্ত পরিবেশ, কোনো আওয়াজ নেই, একদম জঙ্গলের মধ্যিখানে এসে আমরা দাঁড়িয়ে আছি। देर है? मैं दूर से सोचा शेर है। अच्छा लग रहा था ना? हाँ बड़ा लग रहा था। हाँ, मुझे भी लग रहा था। ওখানে কটা হরিণ দাঁড়িয়ে আছে, দূর থেকে দেখে মনে হচ্ছিল ওই সামনের গাড়ির ভদ্রলোকও ভাবলেন যে বাঘ আছে হয়তো। ওখানে গাড়িটা একটু ভাগালো, কিন্তু সামনে এসে মুরগি হরিণ রয়েছে। সব ইলেকট্রিক ফেন্সিং করা। ये चौकी है फॉरेस्ट। अच्छा, फॉरेस्ट चौकी है ये। ओके। यहाँ पे फॉरेस्ट का स्टाफ रहता। अब अंदर कोई गाँव नहीं है यहाँ पर ना, सब चौकी मिलेंगे। ओके। 10 किलोमीटर का है ना स्टाफ चौकी। जंगल भी सुरक्षित रहते हैं ना लोग, वो लोग रहते हैं यहाँ पर। ওখানে দুটো হরিণ, ওই আগেও আছে। অনেক আছে। হ্যাঁ, ওই সামনে রয়েছে কটা এই হরিণ। কত হরিণ এখানে ভেতরে ভেতরে প্রচুর হনুমান আর হরিণ রয়েছে। এই রাস্তায় আছে। জিম করবেট জাতীয় উদ্যান ভারতে প্রথম প্রতিষ্ঠিত জাতীয় উদ্যান, যা উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত এবং এটি বিশেষ করে রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য বিখ্যাত। 1936 সালে স্থাপিত এই উদ্যানটি ভারতের প্রজেক্ট টাইগারের অংশ ছিল এবং এর প্রধান বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে নদী, তৃণভূমি ও গভীর বনভূমি। জিম করবেট ন্যাশনাল পার্কের বিভিন্ন জোনে বিভিন্ন সময় সাফারির সময়সূচি পরিবর্তিত হয়। শীতকালে অর্থাৎ অক্টোবর থেকে ফেব্রুয়ারি এবং গ্রীষ্মকালে অর্থাৎ মার্চ থেকে জুন পর্যন্ত বিভিন্ন প্রাণীদের দেখার এবং উপভোগ করার জন্য সবচেয়ে ভালো সময়। প্রতিটি জোনের জন্য আলাদা আলাদা পারমিট নিতে হয়। সাফারি করার সময় জঙ্গলের মধ্যে গাড়ি থেকে নামার কোনো অনুমতি নেই, এতে বিপদের সম্ভাবনা খুব বেশি। अभी
বাঘের পায়ের ছাপ। হাতি, ये आ गए আর কি এই যে দুখানা হাতি এখানে। हम यहाँ तक पहुँच गए। तीन कहाँ दिन और अंदर करिए तो खाते को अंदर करिए। खाते बंद कर लिए जा रहे हैं, ये यहीं से क्रॉस करके गए ना। হ্যাঁ, হয়ে গেল আমাদের সাফারি। হাতি আর হরিণ ছাড়া কিছুই নজরে পড়লো না, আর কটা হনুমান, বাঁদর, বাঘের নজর তো পড়লো না। বেটার লাক নেক্সট টাইম। আমরা আবার ফিরে এলাম রিসর্টে। কিছুই হলো না, শুধু ওই হাতি, হরিণ, বানর, হনুমান এই দেখা মিলল। কিন্তু এই যে 2-2.5 ঘন্টা আমরা কাটলাম জঙ্গলের মধ্যে, সেটা একটা অন্যরকম অভিজ্ঞতা। অভিজ্ঞতা মানে নর্মাল জঙ্গলে ঘোরা আর এই জঙ্গলে ঘোরা জিম করবেটে, দুদিকে মানুষ সমান উঁচু ঘাস, জঙ্গল, মানে মনের মধ্যে একটা কি যখন তখন কিছু বেরিয়ে এলো হয়তো জঙ্গল থেকে, হতেই পারে ব্যাপারটা। এই জন্যে মানে সেই টান টান উত্তেজনা 2-2.5 ঘন্টা পুরো ভালো লাগলো। হ্যাঁ, যদিও একটু মানে আমার মেয়েরা বিশেষ করে একটু উদাস হয়ে পড়েছে, কারণ বাঘের দেখা মেলেনি। একদিক দিয়ে ভালো হয়েছে বাঘের দেখা মেলেনি, আবার আরেক দিক দিয়ে ভাবছিলাম দেখা পেলে ভালোই হতো, একটু দূর থেকে, কাছাকাছি নয়, কিন্তু হলো না। যাই হোক, কিন্তু এই ব্যাপারটা একবার করা আছে, এই জিম করবেটে এসে একবার সাফারিটা করা আছে। এবারের বিভিন্ন রকম গেট রয়েছে। আমরা যে গেটটা, মানে আমি কিছু নির্দিষ্ট গেট বলে দিইনি, কারণ আমার এইসব ব্যাপারে নলেজ নেই। আমি যেখান থেকে বুকিং করেছিলাম ওনাদেরই বলেছিলাম আপনারা একটা প্রেফার করবেন যে গেটটা আপনাদের, সেই গেটটাই আমরা ইউজ করব। তা ওনারা ওই ঢেলা গেটটা অ্যাসাইন করেছিলেন। এবার আমি ড্রাইভারের সঙ্গে কথা বলে জানতে পারলাম ঢেলা ছাড়াও আরও বিজানি আছে, ঝিরনি আছে, তারপরে কি ফাটো, অনেক কটা গেট রয়েছে। তা আমাদের সঙ্গে যে আরও 3-4টে গাড়ি যেগুলো এন্ট্রি নিল, আমরা যখন এন্ট্রি নিলাম, ওরা ওই ঝিন্না না ঝাড়নি কি একটা বললো গেটটা, ওই এলাকাটায় চলে গেছে। ওরা ঢেলায় ঘোরেনি, মানে বিভিন্ন এলাকা ওই মানে সেই বাউন্ডারির মতো করা রয়েছে। বাউন্ডারি মানে কি ভার্চুয়াল বাউন্ডারি, এটা ঢেলা এরিয়া, তারপরে ওই ঝিড়নি, তারপরে ফাটো বা বাঁ দিকে ফাটো, এরম। আমরা যতদূর পর্যন্ত আমাদের গাড়ি গেল, যেখানে লাস্ট গাড়ি দাঁড়ালো, নামলাম, ওই চৌকি রয়েছে, ওইটা হচ্ছে গেট, ওই ঝিড়নির গেটটা। তা পরের বারে যদি আবার কোনোদিন আসি, হয়তো ঢেলাটা আর ঘুরবো না, আমরা অন্য গেটটা ঘুরবো, এরম। তাই হচ্ছে ব্যাপার। এখানে আমাদের ঘোরা হয়ে গেল, এখন আমরা একটু ভেতরে ঢুকি, ফ্রেশ হই। গুড ইভিনিং। এসে ঘুমিয়ে পড়েছিলাম, খুব টায়ার্ড ছিলাম গরমের মধ্যে, বাইরে ওই জঙ্গল সাফারি করে তারপরে এসিতে চালিয়েছি, একবারে চোখ লেগে গেছে। একটু আগে চা দিয়ে গেলেন, আর এখন ডিনার দিয়ে গেছে। এই হচ্ছে ডিনার। এটা হচ্ছে স্যালাড, এটা পনির লবাবদার, এটা একটা আলু কপির তরকারি, রুটি,
এটা ডাল ফ্রাই, আর এই হচ্ছে বাটার চিকেন, আর এটা জিরা রাইস, আর পায়েস দিয়েছিল। পায়েস আমরা বেশি কিছু খাবো না বলে পায়েসটা আমি ফেরত পাঠিয়ে দিচ্ছি কিছুটা রেখে। আমাদের জিম করবেট বেড়ানো হয়ে গেল। আমরা কালকে সকালে চেক আউট করে নৈনিতাল যাব। এবার জিম করবেট সম্বন্ধে আমি একটু কিছু পয়েন্ট আমি বলে রাখি। সেটা হচ্ছে এখানের আসার জন্য নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন যেটা, সেটা হচ্ছে রামনগর। ওই দিল্লি থেকে ট্রেন পাওয়া যায়। আমি দেখছিলাম ঘন্টা 5-6 নেয় রামনগর পর্যন্ত। আর রামনগর থেকে এই বিভিন্ন রিসর্ট রয়েছে ওই লোকাল ট্রান্সপোর্টে, সেগুলো আসা যাবে। কাল রাত্রেবেলা যখন আমরা কটেজে আসি তখন রাতের অন্ধকারে অতটা বুঝতে পারিনি, কিন্তু আজকে যখন আমি সাফারির জন্য আমরা বেরোলাম তখন দেখলাম আশেপাশে অনেক এরম কটেজ, হোমস্টে, ছোট ছোট হোমস্টে, কটেজ এগুলো সব রয়েছে। তা মানে এখানে এলে থাকার অপশনস অনেক রয়েছে, কিন্তু ওই কোনো রেস্টুরেন্ট ব্যাপারটা নেই। মানে যা হবে এই কটেজের মধ্যে বা যা হোটেল বা রিসর্ট যাই নেওয়া হয় ওখানেই থাকা খাওয়ার ব্যবস্থা। কিন্তু মেনু সংখ্যা আমি যা দেখলাম বা বুঝলাম, মেনু সংখ্যা সীমিত। মানে একটা রেস্টুরেন্টে গেলে যে হরেক রকমের মেনু, সেই ব্যাপারটা নেই। সীমিত মেনু, কিন্তু রান্নাবান্না আমাদের এই কটেজে তো খুব ভালোই লাগলো। এখানে মেইন সিজন হচ্ছে অক্টোবর থেকে শুরু করে ওই গরম পড়ার আগে পর্যন্ত। এই সময় ভিড়টা বেশি থাকে। মানে ঠান্ডাটা মানে বৃষ্টিটা চলে যাবে, ঠান্ডাটা শুরু হবে, আবার গরম পড়ার আগে পর্যন্ত মেইন সিজন যেটা, মানে মোটামুটি প্রচুর লোকের যাতায়াত, টুরিস্টের। আর বাকি সময় বর্ষার সময় জঙ্গল বন্ধ থাকে, যেটা আমি সকালে জানতে পারলাম। ওই যিনি গাইড ছিলেন উনি বললেন বর্ষায় জঙ্গল বন্ধ। আর গরমে ভিড়টা কম থাকে, কারণ বেশ গরম এখানে। রিসর্টের যারা স্টাফ আছেন তাদের ব্যবহার খুব ভালো। যখন যেটা প্রয়োজন যেরমভাবে বলছি ওনারা ব্যবস্থা করে দিচ্ছেন। খাবার রুমে পাঠিয়ে দিচ্ছেন, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার। অ্যাকচুয়ালি ডাইনিংয়ে গিয়ে খাবার সিস্টেম এখানে, কিন্তু যেহেতু রিসর্টে লোকজন সংখ্যা কম, মানে আমরা গতকাল শুধু আমরাই ছিলাম, আজকে আমি যতদূর শুনেছি আর একটা ফ্যামিলি এসছেন, আর তারা প্যাকেজে আসেননি, সেই জন্য ওনারা রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করছেন ওনাদের পছন্দ মতো করে। আর আমাদের যেটা আজকেও খাবার ঘরে পাঠিয়ে দিয়েছেন। ব্যবস্থা ভালো, আর ব্যবহার যেটা খুব ভালো এদের। জিম করবেটের পর্ব এই পর্যন্তই। কালকে আমরা নৈনিতাল যাব। পরের ভিডিওতে আমি নৈনিতালে বেড়ানো, নৈনিতালে থাকা খাওয়া, নৈনিতালের বিভিন্ন জায়গা ঘোরা, সাইট সিনগুলো যেগুলো রয়েছে, নিম কারলি বাবা আশ্রম যেটা খুব নাম করা, এই সমস্ত জিনিসগুলো পরের ভিডিওয়ে আমি তুলে অ্যাড করব। আজকের মতো গুড নাইট।